ভৌতিক জনরার বই কিনতে এবং পড়তে আমার ভয় লাগে, কারণ বেশিরভাগ ভৌতিক লেখায় লেখক জোর করে পাঠককে ভয় পাওয়ানোর চেষ্টা করেন। এমন সব উদ্ভট গল্পের অবতারণা করেন যেগুলো পড়ে আসলে ভয় পাওয়ার চেয়ে হাসি বেশি আসে। এই কারণে বেশ অনেকদিন বলতে অনেক বছর যাবত আমি ভৌতিক বই কেনা বা পড়া এক প্রকার বন্ধ করে দিয়েছি বলা যায়। কিন্তু সম্প্রতি মাসুদুল হকের অসচরাচর সিরিজটা নিয়ে বেশ আলাপ আলোচনা শুনছিলাম, এবং তারপর মনে হলো যে একটু রিস্ক নিয়ে দেখি, বইটা সংগ্রহ করি, পড়ি, যে দেখি বইটা ভালো লাগে কিনা, ভয় লাগে কিনা, ভৌতিক লেখা পড়ে ভয় লাগে কিনা। তো সেই আগ্রহ থেকেই অসচরাচর সিরিজের প্রথম দুইটা বই, অসচরাচর এবং অসচরাচর 2, এই দুটো বই সংগ্রহ করি। দুটো বইয়ের মধ্যে প্রথম বইটা পড়লাম, অসচরাচর বইটা পড়া হলো। এখন যদি বলি যে বইটা পড়ে ভয় পেয়েছি কিনা, যেহেতু বইটা হচ্ছে অতিপ্রাকৃত এবং ভৌতিক জনরার, বইটা পড়ে ভয় পেয়েছি কিনা এটার উত্তরে বলবো যে ভয় পাইনি, কিন্তু বইটা ভালো লেগেছে কিনা সেটার উত্তরটা হবে মিশ্র। আচ্ছা, বইটাতে গল্প আছে মোট 5টি গল্পই অতিপ্রাকৃত এবং ভৌতিক জনরার, এবং লেখক মাসুদুল হক উনি একজন ডাক্তার, এবং এই বইয়ের যে গল্পগুলো কোনো না কোনো ভাবে মেডিকেলের সাথে কানেক্টেড। অর্থাৎ লেখক মাসুদুল হক তার ডাক্তার জীবনের অভিজ্ঞতা এবং জ্ঞানকে সুন্দরভাবে কাজে লাগানোর চেষ্টা করেছেন কিছু অতিপ্রাকৃত গল্প লেখার মানে পটভূমি তৈরির ক্ষেত্রে আর কি। তো এই জিনিসটা ভালো ছিল। আচ্ছা, 5টি গল্পের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে যে গল্পটা, সেটা নিয়ে আগে একটু বলি। গল্পটার নাম হচ্ছে ইয়ানো মামিয়ান। তো গল্পটা শেষ করার পরে আমি লিটারেলি হচ্ছে বইটা যে হাতে ছিল আমি বিছানার উপর টাস করে বইটা রেখে দিলাম, আর হচ্ছে আমার চেহারার এক্সপ্রেশন ছিল এরকম টাইপের একটা এক্সপ্রেশন, এবং আমার হাজবেন্ড কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল যে কি ব্যাপার। আমি হচ্ছে মানে হাসি এবং একটা মিক্সড ফিলিং যে এটা লেখক কি লিখলেন। ভালো লেগেছে গল্পটা পড়ে, ভয় পাইনি, এখানে কোনো গল্প পড়ে ভয় পাইনি, কিন্তু গল্পগুলা এনজয় করেছি। আচ্ছা, ইয়ানো মামিয়ান গল্পটা আসলে বেশি ভালো ছিল, মানে এটার মানে শেষের জন্য আমি আসলে প্রস্তুত ছিলাম না। আচ্ছা, এরপরে যদি দ্বিতীয় ভালো লাগার গল্প বলি তাহলে ফাঙ্গাস এবং প্যারাসাইট দুইটা গল্পই ভালো লেগেছে। ফাঙ্গাস গল্পটা বেশ কিউট একটা গল্প, যদিও এখানে মেডিকেলের কিছু টার্ম বা মেডিকেলের কিছু বিষয় আছে যেটা আসলে আমার এই বিষয়ে পুরোপুরি জানা নেই, তাই লেখক কতটুকু সঠিক লিখেছেন আমি বলতে পারবো না, বা আসলে এরকম করা সম্ভব কিনা আমি জানি না, কিন্তু ভালো ছিল। যে বললাম ফাঙ্গাস গল্পটা কিউট ছিল, আর প্যারাসাইট গল্পটাও ভালো লেগেছে। এরপর বাকি যে দুইটা গল্প, সেই দুইটা গল্পের মধ্যে শেষ গল্পটা, এই বইয়ের সর্বশেষ গল্প অসচরাচর যে প্রথম খণ্ড, সেটা শেষ গল্প হচ্ছে আন্না গল্পটা শুরুর দিকে ভালো লাগছিল, শেষে এসে আসলে খুব একটা ভালো লাগেনি, অ্যাভারেজ। আর এই বইয়ের যে প্রথম গল্পটা হোস্ট, এটা আমার কাছে একদমই বোগাস লেগেছে। শুরুর দিকে যাও ছিল, কিন্তু গল্পটা লেখক এমন ভাবে শেষ করেছেন যে আমি আসলে মানে হাসতে বাধ্য হয়েছি, যে আজগুবি একটা বিষয়, মানে একটা বিষয় কি, ভৌতিক লেখাগুলোতে আমার মনে হয় ভয় তখনই পাওয়া সম্ভব যখন সেটা বাস্তবের খুব কাছাকাছি থাকবে, কিন্তু যখনই আপনি এমন কিছু মানে গল্পের মধ্যে এমন কিছু ঢোকানোর চেষ্টা করবেন যেটা একদমই আরোপিত, মানে হয় না, যায় না, আমরা আমাদের সচরাচর জীবনের সাথে খুব একটা মেলাতে পারি না বিষয়গুলোকে। হ্যাঁ, অসচরাচর জিনিসগুলো আমাদের কাছাকাছি
থাকতে পারে। এটার জন্য যে খুব আজগুবি কিছু লিখতে হবে আমার মনে হয় না ব্যাপারটা এরকম। আমাদের সচরাচর জীবনের মধ্যেই অসচরাচর কিছু বিষয় থাকে, এবং দুইটা জীবন যদি খুব পাশাপাশি রাখা যায় তাহলে মনে হয় ভয়টা ভালোভাবে পাওয়া সম্ভব। কিন্তু এই অসচরাচর গল্পের প্রথম গল্প হোস্টের ফিনিশিং এ লেখক এমন কিছু লিখেছেন যেটা আমার মনে হচ্ছে এটা আসলে মানে কল্পনা করতে গেলে একটু বেশি বেশি হয়ে যায়, এরকম একটা বিষয়। তো এই কারণে হোস্ট গল্পটা আমার একদমই ভালো লাগেনি। বাকি চারটা গল্পের মধ্যে যে বললাম, আন্না গল্পটা অ্যাভারেজ, ইয়ানো মামিয়ান আমার বেশি ভালো লেগেছে, আর প্যারাসাইট এবং ফাঙ্গাস এই দুইটা ভালো ছিল। ফাঙ্গাস গল্পটা কিউট লেভেলের ভালো। তো সব মিলিয়ে হচ্ছে আচ্ছা, সব মিলিয়ে কেমন লেগেছে তার আগে একটু বলি, এটা চিরকুট প্রকাশনীর বই এবং একদমই পিচ্চি একটা বই। আর আপনার হাতে যদি সময় থাকে, আপনি যদি 1-1.5 ঘন্টা টানা পড়েন তাহলে বইটা শেষ হয়ে যাবে। আমি মূলত এই কারণে এই বইটা হাতে নিয়েছি যে অফ ডেতে একটা বই পড়ে শেষ করার ইচ্ছা হচ্ছিল, এই জন্য পড়ে শেষ করেছি। এখন চিরকুট প্রকাশনের প্রোডাকশন সবসময় প্রশংসিত, বিশেষ করে প্রচ্ছদটা সুন্দর। প্রচ্ছদ কে করেছেন আমি একটু দেখেই বলি। প্রচ্ছদ এবং ভেতরে বেশ অলংকরণ আছে, গল্পের সাথে মিল রেখে রেখে ভালো অলংকরণ আছে। আদিব রেজা রঙ্গন, আদিব রেজা রঙ্গন এই অসচরাচর বইয়ের হচ্ছে প্রচ্ছদ করেছেন, এবং ভেতরে প্রত্যেকটা গল্পের সাথে মিলিয়ে অলংকরণ আছে, ভালো ছিল। কিন্তু যেটা সবচাইতে বেশি পীড়া দিয়েছে সেটা হচ্ছে বানান। বানান নিয়ে যথেষ্ট আপত্তির অভিযোগ আছে, বিশেষ করে র এবং র, অর্থাৎ বয়শূন্য র এবং ডয়শূন্য র, এই দুইটার গোলমাল খুবই পীড়া দিয়েছে চোখে। কাপড় পরে এবং বই পরে এই দুইটা বিষয়কে যেমন গুলিয়ে ফেলার বিষয়, দারোয়ান বানান, তারপরে আরো কিছু এরকম। রয়ের ব্যবহারটা ছিল সবচেয়ে বিশ্রী। আর এছাড়াও কিছু কমন বানান, সান্ত্বনা বানান বা এরকম আরো কিছু কমন বানান, সেই বানানগুলোতেও গোলমাল আছে। বানানের ক্ষেত্রে আসলে আমি খুবই মর্মাহত। কিন্তু প্রচ্ছদ সুন্দর, বাধাই সুন্দর, তারপরে ভেতরের অলংকরণ সুন্দর, গল্পগুলো ওই যে বললাম যে ভালো মন্দ মিলিয়ে। এখন যদি বলি যে বইটা অবশ্য পাঠ্য কিনা, তাহলে আমি বলবো না, এটা অবশ্য পাঠ্য না। বইটা পড়ে ভয় পেতে চাইলে, আমি জানি না, আমি ভয় পাইনি, অন্যরা ভয় পাবে কিনা বলতে পারছি না, কিন্তু বইটা উপভোগ্য। মানে ওই যে বললাম যে এক বসাতে পড়ার মতো, এবং আমার মনে হয় এই টাইপের বইগুলো না গিফট করার জন্য খুব ভালো হয়। ছোটখাটো বই এগুলো গিফটের জন্য আমার কাছে বেশি পারফেক্ট মনে হয়, দেখতেও সুন্দর আছে। তো সবকিছু মিলে আমি ওইটাই বলবো যে নট মাস্ট রিড ওয়ান, কিন্তু পড়লে একেবারে খারাপ সময় কাটবে না, ভালোই। আর আরেকটা বিষয়, যারা হুমায়ুন আহমেদের অতিপ্রাকৃত গল্পগুলো পড়েছেন, হুমায়ুন আহমেদের সায়েন্স ফিকশন গুলো পড়েছেন, মোহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন গুলো পড়েছেন, তাদের কাছে আসলে এই বইয়ের গল্পগুলো খুব বেশি নতুন কিছু মনে হবে না। কিন্তু যারা নতুন পাঠক, যারা হুমায়ুন আহমেদের সায়েন্স ফিকশন অতিপ্রাকৃত গল্প সেভাবে পড়েন নাই, বা মোহাম্মদ জাফর ইকবালের গল্প মানে সায়েন্স ফিকশন গুলো ওইভাবে পড়েন নাই, একদমই বিগিনার, তারা আসলে এই বইটা খুব এনজয় করবে বলেই মনে হচ্ছে। তো এই আর কি, যে সব বই তো আসলে সবার জন্য উপযুক্ত হয় না, কিন্তু সবকিছু মিলিয়ে আমি আসলে বইটাকে ভালোই বলবো। পড়তে পারেন, সময় খারাপ কাটবে না। ধন্যবাদ সকলকে।